1930 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাশ করেন। রেজাল্ট ছিল অসাধারণ, প্রথম বিভাগে একেবারে প্রথম, পেয়েছিলেন গোল্ড মেডেল। অসাধারণ মেধাসম্পন্ন এই ছাত্রীটি সে সময় বাঙালি শিক্ষিত সমাজে, বিশেষ করে শিক্ষিত নারীদের মাঝে ছিলেন এক উজ্জ্বল মুখ। আর সেই তিনি হৃদয়ের দুর্বলতায় সে সময় প্রেমে পড়লেন বটে, কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে তিনি অনেক দূরে সরিয়ে নিয়েছিলেন। তখন তার বয়স মাত্র 23 বছর। তিনি তার সেই প্রথম প্রেম সম্পর্কে লিখেছিলেন, কিন্তু যতই দিন যায় ততই বুঝি সে বড় ছেলে মানুষ, বড় কোমল, আমার আরও কড়া ওষুধ দরকার। কিন্তু সে কি মায়া, তার মনে কষ্ট দিতে বুক কাঁপে, চলে না গিয়ে উপায় ছিল না। শেষ পর্যন্ত ভালো লাগার সেই অপরিণত বন্ধনকে ছিঁড়ে কলকাতা শহর থেকে নিজের শিকড় উপড়ে ফেলে 1931 সালে একাকিত্বের জীবন বেছে নিতে তিনি চলে গেলেন দার্জিলিংয়ে। সেখানে মহারানী গার্লস স্কুলে কিছুদিন তিনি শিক্ষকতা করলেন। তারপর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে সাড়া দিয়ে তিনি শান্তিনিকেতনে এসে শিশু বিভাগ পরিচালনা করলেন। এরপর ফিরে আসলেন কলকাতায়। আর এখানেই শুরু হলো তার দ্বিতীয় প্রেম, যা ছিল সংঘাতময়, সংঘর্ষময়। আর সেই যুদ্ধে তিনি বিজয়িনী হয়েছিলেন, পেয়েছিলেন স্বয়ং কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ। বলা বাহুল্য, এই বিজয়িনী হলেন আর কেউ নন, বাংলা সাহিত্যের, বিশেষ করে শিশু সাহিত্যের অন্যতম সেরা লেখিকা লীলা মজুমদার। আজ তার জন্মদিনে আমি আপনাদেরকে তার সেই অসাধারণ সংঘর্ষময়, সেই সংঘাতময় প্রেমের গল্প আমি আপনাদেরকে শোনাতে চাই। তাহলে চলুন শুরু করা যাক। শান্তিনিকেতন থেকে কলকাতায় ফিরে আসার পর 1932 সালের সম্ভবত শেষের দিকে তার জীবনে পা রাখেন বিলাত ফেরত ডেন্টিস্ট সুধীর কুমার মজুমদার। হার্ভার্ড ডেন্টাল স্কুল থেকে স্নাতক ডিগ্রিধারী সুধীর কুমার মজুমদার ছিলেন তৎকালীন কলকাতার অন্যতম অগ্রগণ্য ডেন্টিস্ট। তা কিভাবে তাদের মধ্যে যে পরিচয় হয়েছিল সে সম্পর্কে বিশেষ কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি। শুধু জানা যায় যে তাদের আলাপের সূত্রপাত ঘটেছিল সম্পূর্ণ পারিবারিক পরিমণ্ডলে। লীলাদেবী তার আত্মজীবনী পাকদণ্ডিতে উল্লেখ করেছেন যে সুধীর কুমার মজুমদারের ব্যক্তিত্ব তা ছিল অত্যন্ত আকর্ষণীয়। তিনি ছিলেন সুপুরুষ, সাহিত্য সংস্কৃতির অনুরাগী, যার সাথে প্রথম থেকেই তার একটা মানসিক নৈকট্য তৈরি হয়েছিল। বলা বাহুল্য, তাদের এই সম্পর্কের গভীরে কেবল ভালো লাগা ছিল না, ছিল একে অপরের মেধা ও স্বাধীনতার প্রতি অগাধ শ্রদ্ধা। লীলাদেবী অচিরেই অনুভব করেছিলেন যে সুধীরবাবু এমন একজন মানুষ যিনি কেবল তাকে গৃহিণী হিসাবেই নয়, বরং একজন স্বাধীন সত্তা হিসাবে মর্যাদা দিতে সক্ষম। এই দুই শিক্ষিত চিন্তাশীল মানুষের মধ্যে অবশেষে গড়ে উঠল সহজ এক বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকে জন্ম নিল ভালোবাসার এক গভীর বন্ধন। একটা সময়ে তারা স্থির করলেন যে তারা একসঙ্গে জীবন কাটাবেন। এখানে উল্লেখ করা দরকার যে লীলা রায়, পরবর্তীকালে যিনি বিয়ের পরে হয়েছিলেন লীলা মজুমদার, তিনি ছিলেন বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অনুজ প্রমোদারঞ্জন রায়ের মেয়ে। তা বাবা প্রমোদারঞ্জন রায় তিনি ছিলেন গোড়া ব্রাহ্ম, অন্যদিকে সুধীর কুমার মজুমদার তিনি ছিলেন হিন্দু। এখন সমস্যাটা হলো, সে যুগে ব্রাহ্ম আর হিন্দুর মধ্যে বিয়ে, এ ছিল গোড়া হিন্দু বলুন, গোড়া ব্রাহ্ম বলুন, সবার কাছেই এক অসম্ভব অকল্পনীয় ঘটনা। আর যদি সে ঘটনা ঘটে যায় তাহলে বলা যায় সমাজে এক মহা বিস্ফোরণ ঘটল। আর তাই ঘটেছিল। খুব স্বাভাবিকভাবেই বাবা ব্রাহ্ম প্রমোদারঞ্জন রায় তিনি মেয়ে লীলা রায়ের পছন্দ করা পাত্র, হিন্দু পাত্র সুধীর কুমার মজুমদারকে কিছুতেই মেনে নিলেন না। তিনি মনে করেছিলেন যে এই বিয়ের ফলে মেয়ে লীলা তার ধর্মীয় স্বাতন্ত্র্য হারাবে। শুধু তাই নয়, এই বিয়ে যদি হয় তিনি মনে করেছিলেন যে তার বংশেরও বিশুদ্ধতা তা নষ্ট করবে। তাছাড়া মেয়ের এই স্বনির্বাচিত পাত্রের সিদ্ধান্তকে তিনি তার পিতৃতান্ত্রিক কর্তৃত্বের
অবমাননা হিসাবে তিনি দেখেছিলেন। তিনি মনে করেছিলেন যে তার মেয়ে তার অবাধ্য হয়েছে। এই সব কারণে তিনি এই বিয়ের তীব্র বিরোধিতা করলেন এবং মেয়ে লীলাকে সুধীর কুমারের সাথে সম্পর্ক ত্যাগ করার নির্দেশ দিলেন। পাশাপাশি তিনি একটা বড় ঘোষণাও করেছিলেন। তিনি বলেছিলেন যে মেয়ে লীলা রায় যদি এই বিয়েতে অগ্রসর হয় তাহলে চিরকালের জন্য তিনি তার সঙ্গে অর্থাৎ মেয়ের সঙ্গে সম্পর্ক ছেদ করবেন। লীলাদেবী কিন্তু বাবার এই সিদ্ধান্তে খুবই কষ্ট পেয়েছিলেন। তিনি ছিলেন স্বাধীনচেতা, স্বতন্ত্র, একজন আত্মমর্যাদা সম্পন্ন নারী। তিনি জানতেন যে তার জীবনের সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত তাকে নিজেকেই নিতে হবে। কঠিন পরিণতি হতে পারে তা জানা সত্ত্বেও তিনি বাবার সাবধান বাণীতে বিন্দুমাত্র পিছু হটলেন না। অবশেষে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে ব্রাহ্ম সমাজের অদৃশ্য কঠোর শৃঙ্খলাকে চুরমার করে দিয়ে লীলা রায় এবং সুধীর কুমার মজুমদার পরস্পরের সাথে পরিণয় বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ের তারিখটি ছিল 19শে ফেব্রুয়ারি 1933 সাল। স্থান ছিল ম্যারেজ রেজিস্ট্রি অফিস। এই রেজিস্ট্রি অফিসটি ছিল বাঘ শিকারী কুমুদরঞ্জন চৌধুরীর মে ফেয়ারের বাড়িতে। সাক্ষী ছিলেন 3-4 জন। তার মধ্যে কুমুদরঞ্জন চৌধুরী, বান্ধবী অলকা এবং পিসিমার ছেলে মুকুল বসু উল্লেখযোগ্য। শুধুমাত্র নাম সই করেই মাত্র 15-20 মিনিটের মধ্যেই বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছিল। লীলা মজুমদার সেই বিয়ে সম্পর্কে আত্মজীবনীতে লিখেছেন, সে এক বিয়ে বটে, কনের বয়স প্রায় 25, অনেকেরই মতে বিয়ের বয়স পার হয়ে গেছে। অবশ্যই দেখে মনে হতো 18-19। রোগা শ্যামা, মাথা ভরা কোমর অবধি লম্বা চুল, দেখতে খারাপ না হলেও কোনো মতেই রূপসী বলা চলে না। চলেছি 36 বছর বয়সের, দেখে মনে হতো 46, কারণ 20 আগেই চুলে পাক ধরেছিল। সদ্য আমেরিকা ফেরত, 6 ফুট লম্বা, সুদর্শন, সংস্কৃত জানা, সাহিত্য সঙ্গীত রসিক, দাঁতের ডাক্তার পাত্রকে বিয়ে করতে। বিয়ে উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল থিয়েটার রোডে ভাসুর খগেন্দ্রনাথ মজুমদারের বাড়িতে। সেদিন কিন্তু কলকাতায় সাংঘাতিক ঝড় বৃষ্টি হয়েছিল। সন্ধ্যের দিকে মাত্র 8 ঘন্টার বৃষ্টিতেই রাস্তায় হাঁটু সমান জল উঠেছিল। কিন্তু প্রকৃতি বেসুরো হওয়া সত্ত্বেও বিতর্কিত সেই বিয়ের অনুষ্ঠানে কৌতূহলবশত প্রচুর মানুষজন সেদিন উপস্থিত হয়েছিলেন। প্রায় 750 জন অতিথি অনেক রাত অবধি খাওয়া দাওয়া করেছিলেন। আর সেই অতিথিদের মধ্যেই অন্যতম সেরা অতিথি ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি দুর্যোগপূর্ণ সেই দিনে প্রকৃতির সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে শান্তিনিকেতন থেকে ছুটে এসেছিলেন লীলা মজুমদারকে আশীর্বাদ করতে। যদিও তিনি সেদিন বিয়েবাড়িতে গাড়ি থেকে নামতে পারেননি, তথাপি তিনি নিজের নকশায় নিজের হাতে তৈরি করা ছোট একটি চামড়ার হ্যান্ডব্যাগ নবদম্পতিকে তিনি উপহার দিয়েছিলেন। বলা বাহুল্য, সেই উপহার ছিল নবদম্পতির কাছে তাদের জীবনের সেরা উপহার। সেদিন কবির উপস্থিতি যে লীলা মজুমদারের নিয়ম ভাঙা, স্বতন্ত্র, স্বাধীনচেতা, আত্মমর্যাদার জীবনকে স্বাগত জানিয়েছিল তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। বিয়ের পরের দিন ঘটল হৃদয় বিদারক সেই নাটকীয় ঘটনা। মেয়েকে সারা জীবনের জন্য ত্যাগ করলেন বাবা প্রমোদারঞ্জন রায়। সে ঘটনা লীলা মজুমদারের কলমেই শোনা যাক। তিনি লিখেছেন, খালি বাবা আমাকে ত্যাগ করলেন। পরদিন সকালে সব কথা ভুলে দুজনে গেলাম বাবাকে প্রণাম করতে। তিনি আমাদের দেখেই ঘর থেকে উঠে চলে গেলেন। শুধু ঘর থেকেই নয়, আমার জীবন থেকেই সরে পড়লেন। তারপর 18 বছর বেঁচে ছিলেন। কখনো আমার বা আমার ছেলে মেয়ের দিকে ফিরে চাননি। আমি তবু 2-4 দিন পর পর ওদের বাড়িতে গিয়েছি। মা ভাই বোনদের অজস্র আদর পেয়েছি। বাবা আর আমার সঙ্গে কথা বলেননি। তিলে তিলে আমার মনেরও নিশ্চয়ই পরিবর্তন হয়েছিল। 18 বছর পরে যখন তিনি চোখ বুজলেন, আমি এতটুকু ব্যক্তিগত অভাব বোধ করিনি। যে অভাব, যে বেদনা ছিল, ওই সময়ের মধ্যে তার মৃত্যু হয়েছে।
তিরিশের দশকে বাঙালি সমাজে লীলা মজুমদারের মতো এক আইকনিক চরিত্রের প্রেম করে পরিবারের অমতে বিয়ে করা ছিল এক যুগান্তকারী ঘটনা। তৎকালীন বাঙালি শিক্ষিত সমাজ এই বিষয়টিকে নিয়ে খুব স্বাভাবিকভাবেই দ্বিধাবিভক্ত হয়েছিল। অনেক হিন্দু এবং ব্রাহ্ম পরিবার তারা মনে করেছিল যে লীলা মজুমদারের এই কাজ ছিল পারিবারিক শৃঙ্খলার পরিপন্থী। অভিভাবকদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করাকে তারা সে সময় চরম বেয়াদপি বলে তারা গণ্য করেছিলেন। প্রমোদারঞ্জন রায়ের প্রতি সমবেদনা জানাতে তারা প্রকাশ্যেই লীলা মজুমদারের সমালোচনা করেছিলেন। অন্যদিকে বাঙালি তৎকালীন নতুন প্রজন্মের বুদ্ধিজীবীরা তারা কিন্তু লীলা মজুমদারকে এক বিপ্লবী নারী হিসাবে তারা দেখেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের মধ্যে লীলা মজুমদার ছিলেন এক পথিকৃৎ। তার এই সাহসী সিদ্ধান্ত অনেক মেয়েকেই নিজের জীবনের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছিল। তাছাড়া রবীন্দ্রনাথের সমর্থন সমসাময়িক সমাজে এক বিরাট বার্তা পৌঁছে দিয়েছিল। শিক্ষিত সমাজ তারা অনুভব করেছিল যে চিন্তায় চেতনায় সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস রাখতে হবে এবং তাকে রক্ষা করাই আধুনিকতার অন্যতম শর্ত। লীলা মজুমদারের এই ব্যক্তিগত জীবনের চড়াই উতরাই টানাপোড়েন তা কিন্তু তার সাহিত্যে ছায়া ফেলেছে। তার রচনার এক বিরাট অংশ জুড়ে রয়েছে পরিবার, দাম্পত্য এবং নারীর স্বাধীন অস্তিত্বের লড়াই। এ বিষয়ে সবচেয়ে বড় দলিল হলো তার দুটি বই, পাকদণ্ডী এবং আর কোনখানে। তার আত্মজীবনীমূলক গ্রন্থ পাকদণ্ডীতে তিনি অকপটে লিখেছেন তার এই প্রেমের কথা, বিয়ের কথা এবং বাবার সাথে তার সেই চিরবিচ্ছেদের যন্ত্রণার কথা। অন্যদিকে আর কোনখানে এই বইটিতে লীলা মজুমদার নারীর স্বাধীন সত্তার কথা বলেছিলেন, যদিও তিনি তথাকথিত ফেমিনিস্ট ছিলেন না। এই বইটির জন্যই তিনি 1969 সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। তার অনেক গল্পতেই আমরা দেখি এমন সব নারী চরিত্রদের যারা বাইরে থেকে শান্ত ধীরস্থির কিন্তু ভেতরে ভেতরে আগ্নেয়গিরির মতো। যেমন তার মণিমালা সিরিজের গল্পগুলো, সেসব গল্পগুলি আসলে লীলা মজুমদারের নিজেরই জীবনের প্রতিচ্ছবি। এই ভিডিও শেষ করার আগে আমি আপনাদের শুধু বলবো যে লীলা মজুমদার সারা জীবন ছোটদের জন্য লিখে গেছেন ঠিকই, কিন্তু তার নিজের জীবনটি ছিল বড়দের জন্য এক বিরাট পাঠ্য বই। তিনি দেখিয়ে গেছেন যে চিন্তায়, সিদ্ধান্তে এবং কাজে স্বাধীনতাই হলো আধুনিকতার মূল মন্ত্র। তিনি কিন্তু ঐতিহ্যশালী রায় পরিবারের অন্যতম উত্তরসূরি হিসাবেই তিনি পরিচিত হতেই পারতেন এবং সেটা ছিল অনেক, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন নিজের তৈরি করা স্বাধীনতা ও মর্যাদার এক আলাদা আকাশ, যেখানে তিনি নিজেই ধ্রুবতারা। জন্মদিনে তাকে সশ্রদ্ধ কুর্নিশ জানাই। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন,